নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। জলে ডুবে শিশুর মৃত্যুকে ঘিরে এলাকায় শোকের ছায়া রাজনগরে। পথ দুর্ঘটনায় গুরুতর আহত যুবকের মৃত্যু ঘিরে শোকের ছায়া খয়রাশোলে। মোবাইল ইন্টারনেটকে সরিয়ে পড়ুয়াদের লাইব্রেরিমুখী করতে উদ্যোগ শিক্ষক শিক্ষিকাদের। মামার বাড়ির পরিবারের সাথে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো 7 বছরের উদয় ঘোষ নামে এক শিশুর। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের ঘোষপাড়ার বড় পুকুরে। জানা গেছে, কীর্তনের অনুষ্ঠানে মামার বাড়িতে গিয়েছিল মৃত শিশু উদয় ঘোষ। তারপরই আজ বৃহস্পতিবার 30শে মে তার বাড়ি ফেরার কথা ছিল। রাজনগর ব্লকের তালপুকুর এলাকায় মামার বাড়ি তার। আগে স্নান করতে গিয়েছিল মামা, পরে দাদুর সাথে সেই ঝাড়খণ্ডে থাকা গাইপাথর এলাকায় বড় পুকুরে স্নান করার সময় ডুবে যায় 7 বছরের শিশু উদয় ঘোষ। এরপরে গ্রামের সকলে ছুটে এসে উদ্ধার কাজ চালায় এবং উদ্ধার করে প্রথমে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে। পরে সেখান থেকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ময়না তদন্তের জন্য আনা হয়। পরিবার সহ এলাকায় চোখের জল নেমে এসেছে এই শিশুর মৃত্যুকে ঘিরে। এদিন মৃতের দাদু কিরণ ঘোষ জানান, কোথায় হয়েছে? চান করতে করতে পুকুরে। কোথায়, কোন গ্রাম? গাইপাথর, ঝাড়খণ্ড। কোথায় গেছিল? মামার বাড়ি? মামার বাড়ি গেছিলো, ধান ছিল, সেই কীর্তনে যেতে গেছিলো। কীর্তনে বলছে এই বৃহস্পতিবার এই বেলাতলে কাজ শুক্রবার যাবে, কিন্তু মামা ভাগতে চান করেছে। আমাদের রাতে সাহেব হয়। কোথায় বাড়ি ওর বাড়ি হলো তালপুকুর, রাজনগর। হ্যাঁ, রাজনগর থানা। আর গেছিল কোথায়? গাইপাথর, ঝাড়খণ্ড। মামার বাড়ি? মামার বাড়ি। আপনার নাম? আমার নাম শান্তি হোক। বাচ্চাটার নাম? আপনি কি করেন? এই আপনি কে হন? আমি দাদু। আর বাচ্চাটার নাম? উদয় ঘোষ। বয়স? 7 বছর। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। গত ইংরাজি মাসের এপ্রিলের 10 তারিখ ভীমগড় চুরর সাব সেন্টার লাগোয়া এলাকায় রাত্রি 8:30 নাগাদ পথ দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হয় অধুনা ভীমগড় নিবাসী বিশিষ্ট সঙ্গীত শিল্পী তথা গানের শিক্ষক সমাজসেবী গণেশ আচার্যের একমাত্র পুত্র আকাশ আচার্য। আকাশ আচার্য পাণ্ডবেশ্বর ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের সক্রিয় সদস্য ছিল। বয়স আনুমানিক 22 বছর। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দুর্গাপুরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করে। পরে চিকিৎসার খরচের ব্যয়বহুলের জন্য সেখান থেকে রানীগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রায় 38 দিন আকাশ জীবনযুদ্ধে লড়াই করে গত মঙ্গলবার 28শে মে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। গতকাল বুধবার 29শে মে আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের পর আকাশের নিথর দেহ বিকেল 3:30 নাগাদ পৌঁছায় কৃষ্ণপুর বর্জর গ্রামে। উল্লেখ্য, আকাশের চিকিৎসার জন্য এলাকা ছাড়াও সোশ্যাল মিডিয়ায় খবরের জেরে লক্ষ লক্ষ টাকা দিয়ে আকাশের চিকিৎসার খরচ জুগিয়ে যাচ্ছিলেন সহৃদয় মানুষেরা। এলাকাবাসীদের আক্ষেপ, এত কষ্ট করেও আকাশকে ধরে রাখা গেল না। কৃষ্ণপুর থেকে আকাশের নেথর দেহ নিয়ে পরিজনেরা ভীমগড়ের উদ্দেশ্যে রওনা দেন। এদিন আকাশের বাবা গণেশ আচার্য জানান, আজ আমাদের বহু দুঃখের দিন। গত 10 তারিখে আকাশ ভীমগড়ের রোড অ্যাক্সিডেন্টে
48 দিনের লড়াই করলো বেঁচে থাকার। এবং সবচাইতে বড় কথা যে এই যে এত এত গণদেবতা, তারা সেই আকাশকে বাঁচানোর জন্য কী না করেছে। তারা সেখানে কোনো জাতি ধর্ম ভেদ ছিল না। সেখানে মুসলিমরা নামাজ পড়েছে আকাশকে ভালো করার জন্যে। মুচি ডোম থেকে শুরু করে বাউরি থেকে ব্রাহ্মণ থেকে মানে আপামর জনসাধারণ যার যেখানে দেবতা সেখানেও তারা প্রার্থনা করেছেন আকাশ যেন ফিরে আসে আবার সমাজের বুকে। তো আজকে সবচাইতে আমি হলাম দুর্ভাগা পিতা একদিকে যে 22 বছরে চলে গেল ছেলেটা, আবার একদিকে যে সবচেয়ে সৌভাগ্যবান পিতা হবে যে ও এত এত লোক হাজার হাজার মানুষের মন জয় করেছিল। এটা না হলে বুঝতে পারতাম না হয়তো। আকাশ নিজে দেখে গেছে যে তাকে সমাজ কিন্তু মূল্যায়ন করেছে। সমাজকে যেমন ও দেওয়ার চেষ্টা করেছে, সমাজ ও যদি 1 গুণ দিয়েছে সমাজ ওকে 1000 গুণভাবে দিয়েছে। আর এততে যে বিশাল বড় একটা ব্যয়বহুল তার চিকিৎসা, সেই চিকিৎসায় সাধারণ মানুষই তাকে 2 হাত ভরে 10 হাত ভরে তাকে দিয়েছে। তা এখন এই মুহূর্তে সেই আমার ছেলের আকাশে শুধু এখনও আমার একাই বলা ভুল, এখন ও হাজার হাজার মানুষের আকাশ। তো এখনও এই সবে তার সবদাহ হচ্ছে। তা আমি চাইছি, ও তো ব্লাড ডোনেশনের খুব ভক্ত ছিল। ও ঠাকুমার 62 দিনও ও ব্লাড ডোনেশন ক্যাম্প করেছিল। তো ও ছিল সব একদিক আর ব্লাড ডোনেশন ক্যাম্প একদিক। আজকে এই শ্মশান ঘাটি আমি সকলের কাছে একটা প্রার্থনা করছি যে তার যে আগামী 7 তারিখে যে শ্রাদ্ধের দিন, সেই শ্রাদ্ধের দিনটা একটা ইতিহাস হয়ে থাক। সেই দিন আমি চাইব একটা খুব বড় রকমের ব্লাড ডোনেশন ক্যাম্প হোক। সেটা আমাদের দুটো জেলারই হবে, কারণ ও তো বীরভূম বর্ধমানের একটা পরিসরে বাঁধা ছিল না। ও তো মুক্ত আকাশের মুক্ত বিহঙ্গের মতনই ঘুরে বেড়ে এসেছে। তো চাই আমি সেখান থেকে যে আগামী 7 তারিখে সকলে এসে তাকে আরেকবার শ্রদ্ধা জানাক এই ব্লাড ডোনেশনের মাধ্যমে। এবং সমাজের আমি চাইব সকলেই যেন আকাশের মতো এইভাবে সমাজসেবায় উদ্বুদ্ধ হয়। এটাই আমি করবো। তাহলে কি আকাশে থেকে কিন্তু মনে বিশাল শান্তি পাবে, তার আত্মা অনেক শান্তি পাবে। এটাই আমি তার পিতা হিসেবে সকলের কাছে এটা অনুরোধ করছি। অন্যদিকে এলাকাবাসী শ্যামল গায়েন সহ অন্যরা বলেন, মানে এই বলার ভাষা নাই আর কি, মানে ওনার পরিবারকে সমবেদনা জানার ভাষাও আমাদের নাই এই মুহূর্তে। আকাশ একটা উজ্জ্বল নক্ষত্র ছিল, শুধু আমাদের অঞ্চল বললে ভুল হবে, গোটা এলাকার তার যে অবদান, সামাজিক অবদান, এগুলো অনস্বীকার্য। মানে এখনকার দিনে এই কম বয়সে এই ছেলেটা যে এত বড় সামাজিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত করতে পেরেছিল এবং তার ভবিষ্যৎ যে আগামী দিনে কতখানি উজ্জ্বল ছিল সেটা আমরা প্রতিনিয়তই প্রত্যক্ষ করেছিলাম। তাছাড়া আমরা দেখেছি যে তার ঠাকুরমার শ্রাদ্ধের দিনে ব্লাড ডোনেশন ক্যাম্প করা, এটা একটা কত বড় অভিনবত্ব ছিল। সেদিন থেকে আমরা উপলব্ধি করেছিলাম যে এই ছেলেটি আমাদের সমাজের ব্যাপকভাবে কাজে লাগবে। কিন্তু তার অকাল পয়নে আমরা মর্মাহত, শুধু মর্মাহত আমরা নয়, গোটা এলাকাবাসী, গোটা বীরভূমবাসী, বর্ধমানবাসী, বিশেষ করে যার সঙ্গে সে যুক্ত ছিল, ব্লাড ডোনেশন একটা সংস্থার সঙ্গে যুক্ত ছিল, তাদের উদ্যোগ প্রশংসনীয় শুধু বললে হবে না। তারা যেভাবে সাহায্য করেছে এবং আগামী দিনে যে বার্তা তারা দিয়েছে, তাতে সমাজের ক্ষেত্রে একটা উজ্জ্বল দৃষ্টান্ত থাকলো যে তারা যেভাবে মানুষের কাজে নিজেকে নিয়োজিত করতে পেরেছে এবং যুবকদের উদ্বুদ্ধ করতে পেরেছে, এটা আমাদের কাছে খুব আশার আলো। আমি চাইবো তার আত্মার শান্তি কামনা করব, সেই সঙ্গে তার পরিবারবর্গকে সমবেদনা জানাচ্ছি। আমি শ্যামল গায়েন, এখানে শিক্ষক। দুঃখের কোনো ভাষায় আজকে ব্যক্ত করতে পারবো না। আমাদের চিরবাহারি, আমাদের রক্তের সম্পর্কে না হলেও কিন্তু আত্মার সম্পর্কের গড়া ভাই এইভাবে চলে যাবে কোনোদিনই ভাবতে পারিনি। আকাশকে আমরা কোনোদিনই ভুলবো না। আকাশ বলার ছেলে নয়, ও এই জগতের ছেলে নয়, অন্তত মানুষের মাঝেও থাকতে পারে না। ও ঈশ্বর, আমরা ওকে ঈশ্বর বলে পেয়েছি। রক্তদান আন্দোলনের কর্মী আকাশের যত ভাই আমরা ভুলবো না, সে
আকাশের জন্য একটা কথাই বলবো, আকাশ আমার সন্তানের তুল্য, কিন্তু আকাশ যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছিল সেই জিনিসগুলো ভোলা খুব মুশকিল। প্রত্যেকটা মানুষের পাশে থাকতো। হ্যাঁ, আকাশ নিয়ে কোনো কথাই আমাদের মুখ থেকে আর বেরোচ্ছে না। আকাশ যেখানেই থাকে যেন ভালো থাকে, এর থেকে আর কিছু বলার মতন শক্তি আমার নাই। আমার নাম মল্লিকা পাল, আমি কৃষ্ণপুরের বাসিন্দা। বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাশোল। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হলো। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। মোবাইল ইন্টারনেটকে সরিয়ে পড়ুয়াদের লাইব্রেরিমুখী করতে উদ্যোগ শিক্ষক শিক্ষিকাদের। সিউড়ির 1 নম্বর ব্লকের করিদ্ধা যদুরাই মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের নিয়ে লাইব্রেরিমুখী করতে সিউড়ির বীরভূম জেলা গ্রন্থাগারে নিয়ে আসেন। এখানে পড়ুয়াদের পড়াশোনার পাশাপাশি বীরভূম জেলার যে বড় লাইব্রেরি তার পরিদর্শন এবং লাইব্রেরি কী জিনিস, সেখানে কী কী বই থাকে এবং লাইব্রেরিমুখী করতেই পড়ুয়াদের এদিন শিক্ষকেরা নিয়ে আসেন এবং সমস্ত লাইব্রেরি ঘুরিয়ে পাঠ্য বই থেকে শুরু করে গল্পসহ খবরের কাগজ এবং একাধিক বই হাতের কাছে পেয়ে পড়ুয়ারা আনন্দিত হয়ে ওঠে। বিভিন্ন মজার মজার গল্পের বই দেখে পড়তে শুরু করেন পড়ুয়ারা। তবে এখনকার ইন্টারনেট ও মোবাইল যুগে হারিয়ে যাচ্ছে এই লাইব্রেরির ব্যবহার। একসময় তিল ধারণের জায়গা থাকতো না লাইব্রেরিতে। প্রত্যেক দিন দুবেলা করে ছোট শিশু থেকে শুরু করে বড়দের লাইব্রেরির দরজায় থাকতো। এখন তা মোবাইল ইন্টারনেটের যুগে কোথাও তা হয়তো কেড়ে নিয়েছে সেই লাইব্রেরির গল্পের বই, পড়ার আড্ডা। তবুও লাইব্রেরিমুখী করতে উদ্যোগ নিয়েছেন শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে লাইব্রেরি কর্তৃপক্ষ। বীরভূম জেলা লাইব্রেরিতে কর্মী সংখ্যা কম থাকলেও বই পড়ার চাহিদা কমে গেলেও সকল প্রকার গল্প থেকে শুরু করে ম্যাগাজিন, খবর, পাঠ্য বই সবই কিন্তু সংগ্রহ করে রাখা আছে। তাই লাইব্রেরি দেখতে আসা সেই সকল দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা হাতের কাছে মজার মজার বই পেয়ে আনন্দ সহকারে পড়তে শুরু করেন এবং তার পাশাপাশি ইন্টারনেট, মোবাইলকে সরিয়ে কিছুটা হলে বইমুখী করতে বার্তা দেন। তবে স্কুলের পড়ুয়ারা বই পড়তে আসার আগ্রহী দেখে অনেকটাই সাধুবাদ জানিয়েছেন গ্রন্থাগারের দায়িত্বে থাকা কর্মীরা। এদিন করিদ্দার যদুরাই মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রী তিতলি দাস জানান, অনেকটা আনন্দ লাগছে, কারণ মোবাইল তো ইন্টারনেট রয়েছে। মোবাইল ইন্টারনেট এখন ভাবছি যে মোবাইল ইন্টারনেট না ঘেটে বইয়ের দিকে কি বলবো বুঝতে পারছি না। কোন কোন বই বিষয়গুলি বাঁচলে তখন? ওই তো রবীন্দ্রনাথ ঠাকুরের দেখলাম, তারপরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের, তারপরে এই প্রতীক্ষিত প্রেম, এই বইটা ভালো লাগলো বইটা পড়তে। এতক্ষণ এটাই পড়ছি। বার্তা কি থাকবে নিউ জেনারেশনের, বার্তা কি থাকবে তোমাদের মাধ্যমে? যে ওরা ফোন এসব না ঘেটে এরকম লাইব্রেরিতে এসে কিছু কিছু বই ঘেটে পড়ে পড়তে পারে এসব। কি নাম, কোন ক্লাস? আমার নাম তিতলি দাস, ক্লাস 12। অন্যদিকে এদিন করিদ্দার যদুরাই মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক যামিনীকান্ত শাহ বলেন, লাইব্রেরি যাতে না বন্ধ হয়ে যায় তার জন্য আমাদেরকে খানিকটা সচেতন হতে হবে। ছাত্রছাত্রীদের মধ্যে এই জিনিসগুলো মাথাতে দিতে হবে যে নতুন নতুন বই পড়ার যে আনন্দ এবং সেখানে যে বিভিন্ন জিনিস জানার যে একটা উপায় আছে। আর লাইব্রেরিতে যে সিস্টেমেটিক যে বইগুলো সাজানো আছে সেই পদ্ধতিতে আমাদের জীবনকেও যদি সিস্টেমেটিকভাবে সাজাইতে পারি তাহলে আমাদেরও ভবিষ্যৎ জীবনে উন্নতি হবে। আর ছাত্রছাত্রীরা বই পড়ার যে নেশা বা বই পড়ার যে একটা অভিজ্ঞতা সেই জিনিসটাও তারা সঞ্চয় করতে পারবে। আর আমরা চাইছি যে যখনই ছুটি বা একটু টাইম পাওয়া যাবে তখন ছাত্রছাত্রীদের নিয়ে লাইব্রেরিতে আসব এবং লাইব্রেরিতে যে বিভিন্ন বই পড়ার যে অভ্যাস সেই অভ্যাসটা যাতে তৈরি হয় তাদের মধ্যে, সেই জিনিসটা আমরা চেষ্টা করছি। আজকে কতজন ছাত্রছাত্রীকে নিয়ে এসেছেন, কোথায়? আজকে 20-21 জন আছে। তার মধ্যে একজন বিশেষ চাহিদা সম্পন্ন মহাদেব শর্মা বলে একজন ছাত্রও রয়েছে। তো সেও কিন্তু বিশেষ চাহিদা সম্পন্ন নয়, সে কিন্তু সকলের সঙ্গে তাল মিলিয়ে সেও কিন্তু
দূর দূরান্ত থেকে কিন্তু এখানে চলে এসেছে লাইব্রেরির যে বিষয়গুলো বোঝার জন্য। বই পড়ার যে নেশা সেই জিনিসটাও তার মধ্যে রয়েছে। সেও কিন্তু চাইছে সকলের সঙ্গে তাল মিলিয়ে কাজ করতে। মোবাইল ইন্টারনেট কি কোথাও এই লাইব্রেরির বই কেড়ে নিয়েছে? অবশ্যই কিছুটা হলেও মোবাইল ইন্টারনেট এখানেই সব কিছু পেয়ে যাচ্ছে, সেই জন্য লাইব্রেরির প্রতি তাদের ঝোঁক একটু কমেছে। কিন্তু লাইব্রেরির যে আলাদা একটা গুরুত্ব আছে সেই জিনিসটাই আমরা বোঝানোর চেষ্টা করছি। নাম? আমি যামিনীকান্ত সাহা, হরিদ্বার যদুরায় মেমোরিয়াল অ্যান্ড পাবলিক ইনস্টিটিউশনের। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।